প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও এই করোনা মহামারীর সময়ে ভালো থাকাটা কঠিন, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে ভালো থাকার। আমাদের যতটুকু পারা যায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে চলা আমাদের আবশ্যক। এর ফলে আমরা হয়তো করোনাকে প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ। তো এই করোনার সময়েও আমরা তোমাদের জন্য বিশেষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকের ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শিখবো। অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক শিখবো। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নবম অধ্যায়, যার নাম মানব জীবনের ধারাবাহিকতা। তোমরা কলেজের শুরু থেকেই এই নবম অধ্যায়ের প্রতি তোমাদের একটু আকর্ষণ বেশি, পড়তেও ভালো লাগে এবং তথ্যবহুল। বোর্ডেও এখান থেকে খুব প্রশ্ন মাঝে মধ্যেই আসে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নেই আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি কি হতে পারে। এখানে আজকে আমরা তিনটি বিষয় আলোচনা করব, যার শুরুতে রয়েছে তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি, আইভিএফ পদ্ধতি এবং যৌনবাহিত রোগসমূহ। তো ভ্রূণীয় স্তর কি বা ভ্রূণ স্তর কাকে বলে এই সম্পর্কে যদি আমরা একটু জানি, সেক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখেছিলাম মানব ভ্রূণের পরিস্ফুটন, যেখানে আমরা দেখেছি যে নিষিক্ত জাইগোট অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় তা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে ক্লিভেজ, মরুলা, গ্যাস্ট্রুলা, ব্লাস্টুলা পার হয়ে গ্যাস্ট্রুলা দশায় আছে, এবং যেখানে তিনটি স্তর প্রতীয়মান হয়, যার বাইরের স্তরটি রয়েছে এক্টোডার্ম, মাঝখানের স্তরটি রয়েছে মেসোডার্ম এবং ভেতরের স্তরটি রয়েছে এন্ডোডার্ম। এই তিনটি স্তরকে আমরা ভ্রূণীয় স্তর বলি। ভ্রূণীয় স্তরের সংজ্ঞা যদি আমরা বলি যে মানব ভ্রূণের পরিস্ফুটনের গ্যাস্ট্রুলা দশায় যেই সকল কোষীয় স্তর প্রতীয়মান হয় বা দেখা যায় তাদেরকে বলা হয় গ্যাস্ট্রুলা, তাদেরকে ভ্রূণীয় স্তর বলা হয়। এই ভ্রূণীয় স্তর থেকে পরবর্তীতে অর্গানোজেনেসিস পদ্ধতি বা অঙ্গ সৃষ্টির যে প্রক্রিয়া, সেই অঙ্গ সৃষ্টির প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীদের বিভিন্ন অঙ্গ তন্ত্র গঠন হয়ে থাকে। তো এখানে যদি আমি দেখি যে তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি কি কি হতে পারে, বা পূর্ণাঙ্গ প্রাণীদেহে তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি কি কি হয়। শুরুতেই যদি দেখি এক্টোডার্ম, যেখান থেকে একটো মানে হচ্ছে বাইরে, একটো মানে বাইরে আর ডার্ম মানে হচ্ছে ত্বকীয় স্তর। তো সেক্ষেত্রে এক্টোডার্ম থেকে আমাদের শরীরের বেশিরভাগ বাইরের স্তরগুলোই গঠন হবে, যেমন আমাদের ত্বকীয় স্তর বা ত্বকের যে এপিডার্মাল অংশ আছে, ত্বকীয় গ্রন্থি, চুল, পালক, নখ, খুর, শিং, আইস ইত্যাদি এক্টোডার্ম থেকে গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি বলি নখ আমাদের রয়েছে, খুর, শিং, আইস আমাদের নেই, তবে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই। এরপর রয়েছে চোখ, অন্তঃকর্ণ, আমাদের পরিপাকতন্ত্রের অংশ, পায়ুর আবরণ, দাঁতের এনামেল সহ আমাদের যে ওরাল ক্যাভিটি বা মৌখিক গহ্বর, সেটিও এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও সমগ্র স্নায়ুতন্ত্র এবং কিছু পেশি রয়েছে যেগুলো এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়ে থাকে। এরপর যদি বলি মেসোডার্ম বা মাঝখানের স্তর থেকে যেগুলো সৃষ্টি হচ্ছে, এখানে রয়েছে অধিকাংশ পেশি, আমাদের মেদ টিস্যু, অন্যান্য যোজক কলা, ডার্মিস, কয়েক ধরনের আইস, শিং এবং দাঁতের ডেন্টিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কথা জানি, দাঁতের ডেন্টিন হচ্ছে মানবদেহের সবচেয়ে শক্ত অংশ, সেটিও মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র, রেচন জ্বলন তন্ত্রের অধিকাংশ এবং আমাদের যে পৌষ্টিক নালী বা পরিপাক নালী রয়েছে, পরিপাক নালীর একদম বাইরের অংশগুলো এই মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। এরপরে রয়েছে এন্ডোডার্ম বা ভেতরের, আমরা যদি বলি আমাদের যে নরম অঙ্গসমূহ রয়েছে বা সংবেদী অঙ্গের বেশিরভাগ অংশগুলোই এই এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে পৌষ্টিক নালীর অন্তঃস্তর বা ভেতরের অংশ, পাকস্থলী, অন্ত্রের গ্রন্থিসমূহ, এছাড়া শ্বসনতন্ত্র, থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, যকৃত, অগ্নাশয় এবং কিছু কিছু সময় এই মধ্য স্তর বা ভিতরের স্তর বা এন্ডোডার্ম থেকে মধ্যকর্ণের আবরণ এবং রেচন জনন তন্ত্রের কিছু অংশ সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে আলোচ্য বিষয়
তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি, এই অংশ থেকে বিভিন্ন সময়ে সৃজনশীলের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময় ভর্তি পরীক্ষাতে বা বোর্ডের নৈবেত্তিক অংশে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। যদি বিভিন্ন সময় জিজ্ঞেস করতে পারে, যেমন জিজ্ঞেস করে বসলো কঙ্কালতন্ত্র ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয়। এছাড়া জিজ্ঞেস করতে পারে পৌষ্টিকনালীর অন্তঃস্তর কোন স্তর থেকে সৃষ্টি হয়। এরকম প্রশ্নগুলো আমাদেরকে এখান থেকে ফেস করতে হবে এবং আমরা ইনশাল্লাহ উত্তর করতে পারবো। তো আমাদের আজকের দ্বিতীয় টপিকস রয়েছে আইভিএফ পদ্ধতি। আইভিএফ পদ্ধতি কি বা কাকে বলে এই সম্পর্কে যদি আমরা বলি, তো শুরুতে আমি বলতে চাই আইভিএফ পদ্ধতি হচ্ছে একটি কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি। যে সকল দম্পতির স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মধারণ সম্ভব হচ্ছে না, তারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে মা বাবা হতে পারবে বা সন্তান জন্ম দিতে পারবে। এবং এগুলোর কেন ব্যবহার করা হয় বা টেস্ট টিউব বেবিটাকে আমরা কেন ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে যদি বলি, স্বাভাবিকভাবে সন্তান জন্ম ধারণে যদি অক্ষম হয়, সেক্ষেত্রে দম্পতির স্বামী এবং স্ত্রী উভয়েরই সমস্যা থাকতে পারে। স্ত্রী দেহেও কিছু সমস্যা থাকতে পারে, আবার পুরুষ দেহেও কিছু সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো যেন আমরা সহজে কাটিয়ে উঠতে পারি বা এই সমস্যা অতিক্রম করে আমরা সন্তান জন্ম দিতে পারি, সেই ক্ষেত্রে টেস্ট টিউব বেবি আইভিএফ পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি। এক্ষেত্রে আইভিএফ যার পূর্ণ রূপ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এখানে অপর নাম হচ্ছে কৃত্রিম গর্ভধারণ। এবং এই পদ্ধতিতে আমরা যে সন্তানটা পেয়ে থাকি সেই সন্তানকে আমরা বলতে পারি হচ্ছে টেস্ট টিউব বেবি। শুনতে অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, যেমন অনেকে তোমরা হয়তো ধারণা করে থাকো যে যে বেবি বা শিশুটার জন্ম হচ্ছে সেই শিশুটা হয়তো টেস্ট টিউবের মধ্যেই বেড়ে ওঠে বা টেস্ট টিউবের মধ্যেই বড় হয়ে ওঠে। আসলে সেরকম না। তো আজকে আমরা দেখবো টেস্ট টিউব বেবি কিভাবে তৈরি হয় বা আইভিএফ পদ্ধতির আদ্যপান্ত আমরা একটু দেখি। তো এখানে ল্যাটিন শব্দ ইনভিট্রো অর্থাৎ কাচের ভেতরে বা উইদিন দ্য গ্লাস। এই সর্বপ্রথম বিশ্বে আইভিএফ পদ্ধতির প্রচলন হয় 1978 সালের 25শে জুলাই ওল্ডহ্যাম জেনারেল হসপিটাল লন্ডনে। এবং এই পদ্ধতির যারা জনক বা এই পদ্ধতি সম্পর্কে যারা সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন, তাদের একজনের নাম হচ্ছে প্যাট্রিক স্টেপটো এবং অপরজনের নাম হচ্ছে রবার্ট এডওয়ার্ডস। ওনারা সর্বপ্রথম যে টেস্ট টিউব বেবিটার জন্ম দিয়েছিলেন, সেই টেস্ট টিউব বেবিটা ছিল একটা মেয়ে এবং তার নাম ছিল হচ্ছে লুইস ব্রাউন। তার নাম কি ছিল? লুইস ব্রাউন। এই ক্ষেত্রেও আমাদের এমসিকিউতে প্রশ্নটা আসতে পারে। এবং তারা এই সাফল্যের জন্য বা এই যুগান্তকারী সৃষ্টির জন্য 2010 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। এছাড়া বাংলাদেশেও বর্তমানে টেস্ট টিউব বেবির মাধ্যমে ইনভিট্রো ফার্টিলাইজেশন তথা আইভিএফ পদ্ধতির মাধ্যমে টেস্ট টিউব বেবি উৎপন্ন হচ্ছে। 2011 সালে হীরামণি মুক্তা নামে 3 জন বেবিকে বাংলাদেশের হসপিটালে জন্ম দেওয়া হয়। তো আমরা একটু যদি দেখি যে আইভিএফ পদ্ধতি কি কি ধাপ অবলম্বন করে এগুলো শিখতে হয়, তার ধাপগুলো মোট 7টি ধাপ রয়েছে। এই ধাপগুলো একটির পর আরেকটি অর্থাৎ ধারাবাহিকভাবে ধাপগুলো আসে, আমরা একটু দেখি। তো প্রথমে রয়েছে স্বাভাবিক রজচক্র দমন, অর্থাৎ যে মহিলা বা যে দম্পতিরা এই প্রক্রিয়ার মধ্যে বা এই কৃত্রিম গর্ভধারণ পদ্ধতিতে আগ্রহ হবেন, স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে না পারলে তাদের ক্ষেত্রে প্রথম ধাপটা হচ্ছে স্বাভাবিক রজচক্র দমন। আমরা রজচক্র সম্পর্কে এর আগে জেনে আসছি যে স্ত্রী দেহে ঘটে যাওয়া প্রতি মাসে যে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া এবং তা পরবর্তীতে জরায়ুর মধ্যে ঘটে যাওয়ার যে ঘটনাগুলো ঘটে বা জরায়ুর মধ্যে যে চক্রাকারে ঘটনা সংঘটিত হয় তাকে বলা হয় জরায়ু চক্র। এবং জরায়ু চক্রের মাধ্যমে কিছু রক্ত এবং মিউকাস সমৃদ্ধ কিছু পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়। এই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে রজস্রাব। এবং এই রজস্রাব প্রক্রিয়া যে জরায়ুতে ঘটছে তাকে আমরা বলি হচ্ছে রজচক্র বা মিনিস্ট্রাল সাইকেল। তো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিক রজচক্র দমন করতে হলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শে আমাদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ধাপ যদি আমরা বলি ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধি। সাধারণত পুরুষ দেহে শুক্রাণু তৈরি হয় লক্ষ লক্ষ কোটি কোটি, তবে একজন সুস্থ স্বাভাবিক নারী দেহে প্রতি মাসে একটি পরিণত এবং কর্মক্ষম ডিম্বাণু তৈরি হয়। যদি একটি তৈরি হয় যার কারণে স্ত্রী দেহে সেই ডিম্বাণুটা নিষিক্ত হয় কিনা বা হবে কিনা, নিষিক্ত হওয়ার ফলে
তার ইমপ্লান্টেশন ঘটবে কিনা বা জরায়ুর অন্তঃপ্রাচীরে সেটা স্থাপিত হবে কিনা, এর জন্য কিছুটা গর্ভধারণ প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। যার কারণে ডাক্তারের পরামর্শে বা বিশেষজ্ঞদের পরামর্শে আমরা ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি করতে পারি। এই ক্ষেত্রে এক ধরনের হরমোন প্রয়োগ করা হয়ে থাকে যার নাম হচ্ছে FSH, যার পুরো নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটি স্ত্রী দেহে প্রয়োগের মাধ্যমে ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি করা যেতে পারে বা যায়। তৃতীয় ধাপ যদি আমি দেখি, অবশ্যই অগ্রগতি পরীক্ষা। আমরা যে নারী দেহে হরমোন প্রয়োগ করলাম, তার ডিম্বাণুর সরবরাহ কিভাবে বৃদ্ধি হচ্ছে কিনা তা আমরা অবশ্যই সাপ্তাহিক বা মাসিক অগ্রগতি পরীক্ষার মাধ্যমে আমরা সেটা নিশ্চিত করতে পারি। সেক্ষেত্রে ওই মহিলা আগ্রহী মহিলা বা এই পদ্ধতিতে অংশগ্রহণ করে মহিলার রক্ত ও মূত্র পরীক্ষা করে আমরা অগ্রগতি পরীক্ষা করতে পারি। চতুর্থ ধাপ যদি বলি, ডিম্বাণু সংগ্রহ। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ ধাপে এসে ডিম্বাণু সংগ্রহ আমরা যে মহিলা বা স্ত্রী দেহে এই আইভিএফ পদ্ধতিটা ঘটানো হচ্ছে তার ডিম্বাশয় থেকে আমরা স্ত্রী দেহ থেকে আমরা ডিম্বাণু সংগ্রহ করতে পারি এবং এই ডিম্বাণু সংগ্রহ করে আমরা একটি ল্যাবে পেট্রি ডিশে নিতে পারি। এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ডিম্বাশয়ের মধ্যে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা এবং ল্যাবের যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা কাছাকাছি হতে হবে, কারণ এই ক্ষেত্রে ডিম্বাণু নষ্ট হয়ে যেতে পারে বা এর নিষিক্ত হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা অবশ্যই শুক্রাণু সংগ্রহ করব। শুক্রাণু সংগ্রহের ক্ষেত্রে আমাদের অবশ্যই ওই দম্পতির কাছে যেতে হবে যে দম্পতিদ্বয় যারা হচ্ছে এই সন্তান নেয়ার জন্য বা আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান জন্মদানে আগ্রহী হয়েছেন, সেই দম্পতির পুরুষ দেহ থেকে আমরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু সংগ্রহ করতে পারি এবং এই শুক্রাণু সংগ্রহ করে ওই শুক্রাণু যে তাপমাত্রায় ছিল বা ডিম্বাণুটা যে তাপমাত্রা আমরা রাখবো সেই তাপমাত্রায় শুক্রাণু এবং ডিম্বাণুকে আমরা নিষিক্তকরণ করতে পারি এবং এই শুক্রাণু নিষিক্তর ফলে হতে পারে জাইগোট সৃষ্টি হবে। যে জাইগোটটা আমরা যদি দেখি যে নিষিক্তকরণের জন্য আমাদের এখানে যে সময়টা প্রয়োজন 16 থেকে 18 ঘন্টার মধ্যেই নিষিক্তকরণ সম্পন্ন হয়ে যায় এবং যদি স্বাভাবিক প্রক্রিয়ায় নিষিক্ত না হয় বা এই স্বাভাবিক প্রক্রিয়ায় শুক্রাণু ডিম্বাণু নিয়ে যদি সেটা নিষিক্ত না হয়, সেক্ষেত্রে আমরা আরও একটি পদ্ধতি এখানে আমি লিখেছি ICSI। এটির পুরো নাম হচ্ছে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। সেক্ষেত্রে নিষিক্ত হওয়ার পরে অবশ্যই নিষেকের পরে জাইগোট যেটা আমরা পেলাম, জাইগোটটা প্রথমে ক্লিভেজ ঘটবে, ক্লিভেজ ঘটলে সেটা মরুলা সৃষ্টি হবে, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা, গ্যাস্টুলার পরেই হচ্ছে যেটি অঙ্গ সৃষ্টির জন্য প্রস্তুত হয়। সেক্ষেত্রে আমরা যদি বলি এই যে নিষিক্ত ভ্রূণ যেখানে ব্লাস্টুলা দশার পূর্ব মুহূর্তে যেখানে 4 নিউক্লিয়াস বিশিষ্ট ব্লাস্টোমিয়ার সৃষ্টি হয়েছিল, এই ভ্রূণটাকে আমরা ল্যাব থেকে সরিয়ে যে মহিলা মা হতে যাচ্ছেন তার জরায়ুর দেহতে আমরা সেটা হচ্ছে ভ্রূণটাকে স্থাপন করব এবং এই জরায়ুতে স্থাপনের ফলে ধীরে ধীরে সেই শিশুটা মাতৃদেহে বড় হয়ে উঠবে। তার মানে আমরা পুরো প্রক্রিয়ার পরে বুঝতে পারলাম যে নিষিক্তকরণ হচ্ছে কাচের পাত্রের মধ্যে, কিন্তু সন্তানটি বড় হয়ে উঠছে অবশ্যই মাতৃদেহে। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে অনেকের ধারণা টেস্ট টিউব বেবি হয়তো টেস্ট টিউবের মধ্যেই বেড়ে ওঠে না, হয়তো নিষিক্তকরণ প্রক্রিয়া বা নিষেক প্রক্রিয়াটা আমরা টেস্ট টিউবের মধ্যে বা কাচের পাত্রে বা পেট্রি ডিশে করে থাকি এবং পরবর্তী যে প্রক্রিয়া বা সন্তান বেড়ে ওঠা থেকে শুরু করে সন্তান জন্মদান পর্যন্ত সে মায়ের গর্ভেই বড় হয়ে ওঠে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আইভিএফ পদ্ধতি। এখান থেকে 3 মার্কের 4 নম্বরের এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। কিছু কিছু সময় জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে আইভিএফ কি, কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে আইভিএফ বলতে কি বোঝায়। আবার যদি কোনো উদ্দীপক দিয়ে প্রশ্ন হয় মিস্টার এক্স দম্পতি স্বাভাবিকভাবে মা বাবা হতে পারছেন না, সেক্ষেত্রে তারা কোন পদ্ধতি ব্যবহার করলে মা বাবা হতে পারে, সেই পদ্ধতিটি বিশ্লেষণ বা ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে আমরা এই আইভিএফ পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তো আমাদের পরবর্তী টপিকস যৌনবাহিত রোগ, এই সম্পর্কে আমরা এখন আলোচনায় যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে দ্বিতীয় পর্যায়ে এসেছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে আলোচনার বিষয় ছিল যৌনবাহিত রোগসমূহ, যাদেরকে ইংলিশে বলা হয় সেক্সুয়ালি
ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি, এই রোগগুলোকে যৌনবাহিত রোগ বলা হয় কেন? যে রোগসমূহ বা যে রোগগুলো অবাধ যৌন মেলামেশা বা যৌন সম্পর্ক এর মাধ্যমে বিভিন্ন মানুষের দেহে বা প্রাণী দেহে ছড়িয়ে থাকে, সেই রোগগুলোকে যৌনবাহিত রোগ বলা হয়। তো আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসে 3টি যৌনবাহিত রোগের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সিফিলিস, গনোরিয়া এবং এইডস। তো আজকে আমরা এই সিফিলিস, এইডস এবং গনোরিয়া সম্পর্কে একটু জানবো। এগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে আমরা জানবো। তো শুরুতেই দেখি সিফিলিস। এই রোগটি একটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত একটি রোগ, যার যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। এর লক্ষণগুলো যদি আমি বলি, তো দুঃখিত আরো একটু বলতে চাই, অবশ্যই আমি শুরুতে বলেছি যৌনবাহিত রোগ যেহেতু, তাহলে যৌন মিলনের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে এবং যে সকল রোগী এই রোগে আক্রান্ত বা সংক্রমিত রোগীর সংস্পর্শে বা এদের রক্ত গ্রহণের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। লক্ষণগুলো যদি দেখি, এই সিফিলিস রোগে আক্রান্ত ব্যক্তি 1 মাসের মধ্যে তার দেহের চামড়ায় দৃঢ়, ব্যথাহীন এবং চুলকানিবিহীন ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষতকে বলা হয় ক্যান্কার, যা ধীরে ধীরে বড় হয়ে ঘায়ের মতো সৃষ্টি হতে থাকে। 2 মাসের মধ্যে চিকিৎসা না নিলে ঘা সমগ্র দেহে ছড়াতে থাকে, সেই সাথে জ্বর ও মাথা ব্যথা দেখা দেয়। চিকিৎসাহীন থাকলে, অর্থাৎ এই রোগের চিকিৎসা যদি রোগী না নেয়, সেই ক্ষেত্রে এই রোগ মারাত্মক জটিলতা সৃষ্টির মাধ্যমে রোগীকে মৃত্যুর দিকে ফেলে দিতে পারে। চিকিৎসা পদ্ধতি যদি দেখি বা প্রতিকার যদি দেখি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডাক্তারের বা বিশেষজ্ঞ ডাক্তার, যারা যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, তাদের পরামর্শ নিতে হবে। এই ক্ষেত্রে তাদের পরামর্শে পেনিসিলিন জাতীয় ওষুধ অথবা এই জাতীয় কিছু ইনজেকশন গ্রহণ করা যেতে পারে। দ্বিতীয় যে রোগটি রয়েছে, যার নাম হচ্ছে গনোরিয়া। এটিও একটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগ বা ব্যাকটেরিয়া জনিত রোগ, যার সংক্রমিত ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নেইজেরিয়া গনোরিয়া। এটি যেহেতু যৌনবাহিত, সুতরাং এটিও যৌন মিলনের মাধ্যমে সংক্রমিত হয়। এবং এছাড়াও সংক্রমিত রোগীর ব্যবহার্য দ্রব্যাদি, তার মানে সংক্রমিত রোগী যে পোশাক আশাক বা বিছানা, চাদর, কাঁথা যেগুলো ব্যবহার করে থাকে, সেগুলোর মাধ্যমেও কিন্তু এই রোগ ছড়াতে পারে। এই রোগগুলোর লক্ষণগুলো একটু দেখি আমরা। এই রোগের ফলে প্রস্রাবের যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাব হতে পারে, মূত্রনালী দিয়ে মিউকাসের মতো পদার্থ বেরিয়ে আসতে পারে এবং শরীরের বিভিন্ন অস্থিসন্ধি বা বোন জয়েন্ট যেগুলো রয়েছে, বোন জয়েন্টে ব্যথা হতে পারে, মস্তিষ্কে বা ব্রেইনে ব্যথা হতে পারে, তার মানে মাথা ব্যথা দেখা দিতে পারে। এই রোগের যদি আমরা চিকিৎসা পদ্ধতি দেখি, সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টি মাইক্রোবিয়াল এবং সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ আমরা সেবন করতে পারি। আমাদের পরবর্তী রোগ রয়েছে এইডস, যাকে নীরব ঘাতক বলা হয়। বিশ্বের ক্যান্সারের পাশাপাশি এইডসকেও 1 নম্বর রোগ বলে অভিহিত করা হয়। এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটি একটি ভাইরাস জনিত রোগ। বর্তমান বিশ্বই করোনা ভাইরাসে জর্জরিত হয়ে আছে, সেরকম একটি ভাইরাস, যার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের পুরো রূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বলতে চাই, ইমিউনো কথাটি আসছে হচ্ছে ইমিউন থেকে। ইমিউন মানে হচ্ছে প্রতিরক্ষা, আর ডেফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব। তার মানে মানুষের প্রতিরক্ষায় অভাব জনিত একটা ভাইরাস, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থাকে বাধা দিবে। সেই ক্ষেত্রে এর লক্ষণগুলো কি কি হতে পারে? আমি বলছি যে প্রতিরক্ষায় অভাব দেখাবে কে? এই এইচআইভি ভাইরাস। তার মানে আমাদের দেহে যে শ্বেত রক্তকণিকা রয়েছে, যাকে আমরা দেহের প্রহরী বলি, এবং এই শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা করে থাকে। এই এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ফলে শ্বেত রক্তকণিকা ধ্বংস হয়ে গেলে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে বিভিন্ন ধরনের উপসর্গ আরও দেখা দেয়, যেমন জ্বর দীর্ঘায়িত হতে পারে, শরীরের বিভিন্ন গ্রন্থি ফুলে যেতে পারে, পেটে ব্যথা অনুভূত হতে পারে, ফুসফুসে জীবাণুর আক্রমণ ঘটতে পারে। চূড়ান্ত পর্যায়ে রোগীর যক্ষা, নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে রোগী মারা যেতে পারে। যদিও
চিকিৎসা পদ্ধতিতে তেমন কোনো সফলতা দেখা দেয়নি, কারণ এইডসের চিকিৎসা এখনো পৃথিবীতে আবিষ্কৃত হয়। তারপরেও দুটি গুরুত্বপূর্ণ গ্রুপের ওষুধ সেবনের মাধ্যমে এইডস রোগীকে কিছুটা সুস্থ করা যেতে পারে। তার মধ্যে একটি রয়েছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর এবং প্রোটিয়েজ ইনহিবিটর। তো এই ছিল 3টি রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিকার হচ্ছে রোগ হয়ে যাওয়ার পরে সেখান থেকে সুস্থ হয়ে যাওয়ার পদ্ধতি। কিন্তু আমি যদি বলি এই 3টা রোগ থেকে আমরা কিভাবে 3টি রোগকে প্রতিরোধ করতে পারি, প্রিভেন্ট করতে পারি, তাদেরকে আমরা ভালো থাকতে পারি, সেই পদ্ধতি যদি বলি, সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা অবশ্যই সম্ভব। এবং যেহেতু যৌন বাহিত রোগ, সেই ক্ষেত্রে আমাদের এই রোগ থেকে মুক্ত পেতে হলে বেশ কিছু নির্দেশনা নেওয়া যেতে পারে। যেমন ধর্মীয় অনুশাসনের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে, আমাদের অবাধ যৌন মিলন বা অবৈধ যৌন মিলন বা যৌন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। তো এভাবে আমরা এই সিফিলিস, গনোরিয়া বা এইডস রোগ থেকে মুক্ত থাকতে পারি বা প্রতিরোধ করতে পারি রোগগুলোকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের সিলেবাসে যে পড়াটুকু রয়েছে সেখান থেকে আরো বিস্তারিত পড়ে নিতে পারো। এই ছিল আমাদের আজকের এই যৌনবাহিত রোগ সমূহ সম্পর্কে পড়া। এখান থেকে এটি সিফিলিসের আক্রান্ত ব্যাকটেরিয়ার নাম এমসিকিউতে আসতে পারে, গনোরিয়াটা আসতে পারে, সেক্ষেত্রে এইডসের এইচআইভি ভাইরাসের পুরো নাম আসতে পারে, এইডসের পুরো নাম আসতে পারে। আমরা একটু খেয়াল করব, আমরা অনেক সময় এই বৈজ্ঞানিক নাম লেখার পরে নিচে দাগ দিতে ভুলে যাই। সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই যদি বলে সিফিলিসের জীবাণুর নাম লেখো, গনোরিয়ার জীবাণুর নাম লেখো, আমাদেরকে অবশ্যই বৈজ্ঞানিক নামের নিচে দাগ দিতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছো। যদি ক্লাস বুঝতে না পারো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।